সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24। প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। এই সপ্তাহে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে ক্যান্সারের চিকিৎসা এবং কোভিড-19 বর্তমান পরিস্থিতি। ক্যান্সারের রোগী যারা আছেন তারা আসলে কিভাবে ফলো আপ দিচ্ছেন বা কিভাবে তাদের ট্রিটমেন্টটা এখন চলছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর কামরুজ্জামান চৌধুরী, বিভাগীয় প্রধান, অনকোলজি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, এবং আরও আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, সিনিয়র কনসালটেন্ট, কোঅর্ডিনেটর, ক্লিনিক্যাল অনকোলজি অ্যান্ড রেডিওথেরাপি, স্কয়ার হাসপাতাল। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা যদি ক্যান্সার চিকিৎসা এবং কোভিড-19 বর্তমান পরিস্থিতি দুটো নিয়ে আসলে কথা বলতে চাই, তার আগে আসলে আমরা শুরুতেই ক্যান্সারের বিষয়ে খুব সংক্ষেপে কিছু জানতে চাই। ডক্টর কামরুজ্জামান চৌধুরী, আপনার কাছে আসলে প্রথমে জানতে চাই যে মেল এবং ফিমেল পেশেন্টদের মধ্যে কোন ধরনের ক্যান্সার রোগী আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বেশি পাই বা আপনারা বেশি পান? বাংলাদেশে কোনো আমাদের ক্যান্সার ইনসিডেন্সের কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই আর কি। তবে আমরা হসপিটাল বেস যে ক্যান্সার রেজিস্ট্রিগুলো আছে এবং ওখানে যে ইয়াগুলো আছে, ডেটাগুলো আছে, সেখান থেকে দেখা যায় আমাদের পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার, তারপর মুখগহ্বরের ক্যান্সারগুলো, ল্যারিঞ্জিয়াল ক্যান্সারগুলো খুব বেশি আমাদের দেশে, এবং মহিলাদের মধ্যে জরায়ুর ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারগুলো প্রাধান্য পায়। এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আমরা দেখেছি যে পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার এবং মুখগহ্বরের ক্যান্সার, কিডনি ক্যান্সারগুলো খুব বেশি, এবং মহিলাদের মধ্যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে যে ব্রেস্ট ক্যান্সার প্রথম, তারপর জরায়ুর ক্যান্সার। কিন্তু পুরো দেশে যদি আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখবো যে বাংলাদেশে জরায়ুর ক্যান্সারটা প্রথম, মহিলাদের মধ্যে তারপরে ব্রেস্ট ক্যান্সারগুলো আসে এবং তার সাথে অন্যান্য ক্যান্সারগুলো আসে। এবারে প্রফেসর আকরাম হোসেন, আপনার কাছে যেতে চাই। আপনি যদি আমাদেরকে জানাতেন যে আমরা অনেক রকম ক্যান্সার নিয়ে আসলে শুনছি এবং কোনটা মেল ফিমেল কাদের মধ্যে বেশি হয় সেটা শুনলাম, কি ধরনের, আমরা যদি ওভারঅল উপসর্গ নিয়ে কথা বলতে চাই, যখন ডায়াগনোসিস হচ্ছে, ডায়াগনোসিসের আগে রোগীরা সাধারণত কি ধরনের উপসর্গ নিয়ে আসেন আপনাদের কাছে? এটা তো আসলে এক একটি ক্যান্সারের এক এক ক্যান্সারের জন্য ইউনিক, প্রতিটা ক্যান্সারের জন্য আলাদা আলাদা, তাই না? যেমন ধরুন যে মেয়েদের মধ্যে যে ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে স্তনে একটা পিণ্ড থাকতে পারে বা চাকা থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পেইনলেস থাকে, শান্ত ব্যথা থাকে না। আর একটা যদি ধরে জরায়ুর ক্যান্সার মেয়েদের মধ্যে যেটা বেশি হয়, সেটা যেটা হয় যে আমাদের পোস্টপার্টাল ব্লিডিং হয়, সমাবেশের পরে রক্তপাত হতে পারে, অথবা পোস্ট মেনোপজাল হলে যেগুলো সে হতে পারে। তো এগুলো একটা হলো দুটো জিনিস। আর ছেলেদের মধ্যে হলো ফুসফুস ক্যান্সার, যদি আপনি চিন্তা করেন, ফুসফুস ক্যান্সার দীর্ঘস্থায়ী কাশি হতে পারে, তার সাথে কাশির সাথে রক্ত যেতে পারে, ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। ল্যারিঞ্জিয়াল ক্যান্সার যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার গলার স্বর ভেঙে যেতে পারে, দেখা যাচ্ছে অনেক দিন থেকে 2 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত কোনোভাবে মেডিসিন দিয়েও কিন্তু ভালো হচ্ছে না। তো শরীরের ওজন কমে যাওয়া, শরীরের তারপরে এমন বাউল হ্যাবিট চেঞ্জ হয়ে যাওয়া, হয়তো ডায়রিয়া হোক বা আমরা বলি যে লুজ স্টুল হওয়া অথবা কোষ্ঠকাঠিন্য হওয়া, যে হ্যাবিট গুলোকে চেঞ্জ হওয়া। তো এরকম ভাবে অনেকগুলো আছে যেগুলো কিন্তু মানে ডিজিজ স্পেসিফিক আর কি, অনেক ডিফারেন্ট আছে, বাট এগুলো হলো কমন কিছু ফিচার্স। আমি যেগুলো মেজর ক্যান্সার গুলো সেগুলো কথা বললাম। প্রফেসর কামরুজ্জামান চৌধুরী, আপনার কাছে আবারও ফেরত আসতে যাচ্ছি। এই যে আমরা আসলে অনেক রকম ক্যান্সার সম্পর্কে শুনলাম এবং ওভারঅল একটা উপসর্গ সম্পর্কে শুনছিলাম। ডায়াগনোসিসের জন্য আপনারা কি করেন? যখন একজন রোগী আসছেন, ওনার উপসর্গগুলো শোনার পরে কি প্রসিডিওরের মধ্যে দিয়ে আসলে ডায়াগনোসিস করা হয় উনি কোন ক্যান্সারে আক্রান্ত বা আদৌ ক্যান্সারে আক্রান্ত কিনা? এখন যেটা ডক্টর আকরাম হোসেন বললেন যে আসলে যদি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসে, যদি দেখা যাচ্ছে ব্রেস্টে একটা চাকা নিয়ে আসে এবং চাকাটার হিস্ট্রি নিতে হবে এবং বয়স কেমন, তারপর আমরা চিন্তা করি যে শর্টেস্ট পসিবল ওয়েতে আমরা এই সাইটোলজি বিভিন্ন ইমেজিং করে নিই, আল্ট্রাসাউন্ড করে দেখে নিই, যদি বয়স বেশি হয় ম্যামোগ্রাফি করে দেখে নিই। তারপর আমরা একটা ফাইন নিডল অ্যাসপিরেশন, একটা ছোট্ট সুই দিয়ে কোর্স এনে দেখা হয় যে আসলে এখানে কোনো, যদি আমরা মনেই করি যে পেশেন্টটা ক্যান্সার হতে পারে, তাহলে সাইকোলজি টেস্ট করা হয়। এখন অবশ্য যদি মনে করা হয় যে আমরা এটা ব্রেস্টে যদি ক্যান্সারই হতে পারে, মনে করে নিই যে এই সবকিছু সায়েন্স সিমটম বা বলছে, বয়স বলছে হতে পারে, তাহলে আমরা সাধারণত এফএনএসি না করে কোর বায়োপসিতে চলে যাই। কোর বায়োপসি থেকে দেখি যে আপনি এখানে ক্যান্সার সেল আছে কিনা, এবং তারপর আমরা অন্যান্য মলিকুলার অ্যানালিসিস করব। তাছাড়াও পেশেন্টকে যদি সত্যি ক্যান্সার ডায়াগনোস হয়ে যায় ব্রেস্ট ক্যান্সার, তাহলে ওইখানে স্টেজিং করতে পারে।
স্টেজিং করি পেশেন্টের এই রোগটা কি ব্রেস্টের মধ্যে আছে, না একটু বগলে ছড়িয়েছে, না লিভার বা লাংস অন্য জায়গায় ছড়িয়েছে, না শরীরে অন্য কোনো জায়গায় চলে গেছে, সেটার জন্য কিছু কিছু পরীক্ষা লাগে, সেগুলো করা হয় যে ব্রেস্ট ক্যান্সার। তেমনি যদি আমরা যদি ফুসফুসে ক্যান্সার কোনো পেশেন্টকে যদি মনে করি যে কাশি নিয়ে আসতেছে, লাংসে একটা এক্সরে করে দেখা গেলো কোনো চাকা দেখা যাচ্ছে, যেটা হয়তো কনসলিডেশন হতে পারে, সেটা নিউমোনিক কনসলিডেশন বলে, আর যদি মনে করি যে না এটা ক্যান্সার থেকে কনসলিডেশন বা চাকা হয়েছে, তাহলে আমরা সাধারণত এফএনএসি বা ফাইনাল অ্যাসপিরেশন আমরা চলে যাই, কোর বায়োপসিতে যাই। কোর বায়োপসি করে আমরা দেখি যে এখানে ক্যান্সার সেল আছে কিনা। তারপর যদি ক্যান্সার সেল পাওয়া যায়, ডায়াগনোসিস হয়ে যায় হ্যাঁ এটা একটা লাং ক্যান্সারের পেশেন্ট, তখন আমরা অন্যান্য স্টেজিং এর জন্য আরো বিভিন্ন পরীক্ষা করি। তেমনি প্রত্যেকটা ক্যান্সার ক্ষেত্রেই যদি একটা গলার ক্যান্সার মনে করি যে একটা শ্বাসনালী ক্যান্সার, আমরা বা ভোকাল কর্ডের ক্যান্সার বা স্বর ভেঙে গেছে, সিগারেট খাচ্ছে অনেকদিন ধরে, ওষুধের কাজ হচ্ছে না, আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ করে দেখলাম যে হ্যাঁ তার একটা ভোকাল কর্ডে বা একটা মুখের মধ্যে কোনো চাকা আছে, তখন আমরা ওখান থেকে বায়োপসি নিতে চেষ্টা করি। বায়োপসি নিয়ে তার টিস্যু অ্যানালিসিস করা হয়, তারপর তার স্টেজিং এর জন্য বিভিন্ন পরীক্ষা নিতে হয়। তেমনি প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে যে কোনো সিমটম নিয়ে আসবে, প্রত্যেকটা অঙ্গতে প্রত্যেকটা অর্গানের যদি কোনো ক্যান্সার হয় বা সন্দেহ করি আমরা, তার জন্য স্পেসিফিক পরীক্ষা আছে এবং সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আসলে নিশ্চিত হওয়া যায়। প্রফেসর আকরাম হোসেন, আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাই যে আমরা জানি একজন রোগী যখন আসেন, স্যারও যেটা বলছিলেন, এবং প্রথমে আসলে হিস্ট্রি নেওয়া হয়, রোগী কী কী সমস্যা নিয়ে এসেছেন সেই ব্যাপারগুলো খুব ভালো মতো জানা হয়। এরপরে আসলে এই ডায়াগনোসিসের জন্য একটা পার্ট ছিল যেটা হচ্ছে এক্সামিনেশন, যেটার মধ্যে আসলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এই 4টা ধাপের কথা আমরা সবাই জানি। এই সময়ে এখন যখন একজন রোগী আপনাদের কাছে আসছেন এই কোভিড-19 সিচুয়েশনে, তখন আসলে এক্সামিনেশনের এই পার্টটা, ইনভেস্টিগেশন দেওয়ার আগে এক্সামিনেশনের যে অংশটা ছিল সেই ব্যাপারটাকে আসলে আপনারা এখন কিভাবে করছেন বা আদৌ করতে পারছেন কিনা এই সময়ে? আচ্ছা, খুব ধন্যবাদ, এটা খুবই সমযোগী একটা কোশ্চেন। বিশেষত আসলে আমরা কিভাবে পেশেন্ট দেখি কোভিড টাইমে কিন্তু পেশেন্ট দেখার জন্য ফার্স্ট প্রিন্সিপাল যেটা হলো যে টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্সিং মধ্যে পেশেন্ট। তো এই ধরনের ইয়েতে কিন্তু ইচ্ছা করলে কিন্তু পেশেন্টকে আপনি এক্সামিনেশন করার সুযোগ করতে পারবেন। কিন্তু কোনো টেলিমেডিসিনের ইনস্ট্রুমেন্ট আছে কোনো জায়গাতে, কোনো সেন্টারে গেলে পেশেন্টের কনসালটেন্ট যদি চান যে পেশেন্ট কোন জায়গায় কিভাবে দেখবে সে সুযোগ আছে, কিন্তু এটা ডিফিকাল্ট, আসলে সহজ না। তো এটার জন্য পেশেন্টকে আপনি সরজমিনে দেখতে গেলে পার্সোনালি দেখতে হবে। পার্সোনালি দেখতে গেলে যে পেশেন্টের নিশ্চিত করা দরকার যে পেশেন্ট কোভিড পজিটিভ না কোভিড নেগেটিভ। যদি কোভিড পজিটিভ পেশেন্ট হয় সেক্ষেত্রে এক্সামিনেশনের ক্ষেত্রে আপনাকে পিপি বা অন্য জিনিসগুলো করতে হবে। আর এই মুহূর্তে কিন্তু যে কোনো পেশেন্টে আপনার কাছে আসুক না কেন তাকে কোভিড পজিটিভ হিসেবেই ধরে নিতে হবে, ধরে নিয়ে আপনি এক্সামিনেশন বা অন্য কিছু করতে পারেন। এগুলো হলো বেসিক প্রিন্সিপাল। আমরা আমাদের হাসপাতালে স্কোয়ারে আমরা রোগী দেখছি, আমাদের কিভাবে দেখছি। আর যখন আসলে টেলিমেডিসিনের সাহায্যে কারোর কোনো একজন রোগী আপনাদেরকে উপসর্গ বলছে, তখন কি তাহলে সেক্ষেত্রে ইনভেস্টিগেশন সাজেস্ট করতে হচ্ছে কিনা? কারণ এক্সামিনেশনের সুযোগটা নেই। আপনি সাজেস্ট করতেই পারবেন, কিন্তু আপনি যেটা বলেছেন যে ইয়েগুলো ফিজিক্যাল এক্সামিনেশনগুলো করা যাবে কিনা, এটা তো করার কোনো আসলে ব্যবস্থা এখন পর্যন্ত নেই। আমরা আবারও যেতে চাই প্রফেসর কামরুজ্জামান আপনার কাছে। আমরা ডায়াগনোসিস পর্যন্ত শুনছিলাম যে কিভাবে এখন ডায়াগনোসিস করা হচ্ছে, যদি উনি কোভিড নেগেটিভ হন বা সেরকম রিপোর্ট পাওয়া গেলে হয়তো এক্সামিনেশন সম্ভব, না হলে আসলে ইনভেস্টিগেশনে জোর দিতে হচ্ছে। এবারে আপনার কাছে জানতে চাই যে ট্রিটমেন্ট অপশন, আমরা যদি ওভারঅল সব ক্যান্সারকে নিয়ে কথা বলতে চাই তাহলে আসলে ট্রিটমেন্ট অপশন কি কি আছে, এই ব্যাপারগুলো যদি জানাতেন একবারে সব ক্যান্সারকে। এর পরবর্তীতে হয়তো আমরা আলাদা করে একটা দুটো নিয়ে কথা বলবো, তবে এখন জানতে চাই যে এই ট্রিটমেন্ট অপশনগুলো কি কি। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে যে অনেক ট্রিটমেন্ট আছে, সেটা আসলে একটা এমটিডি মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে ডিসাইড করে যে আসলে কি কি ট্রিটমেন্ট হবে। আপনারা জানেন ক্যান্সারের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে সার্জারি, শল্য চিকিৎসা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে আপনার রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, আরো এসছে হরমোনাল থেরাপি, আরো নতুন নতুন থেরাপিগুলো আসতেছে, টিউমার ডিরেক্টেড থেরাপি। আর মোস্ট অফ দ্য কেসে আর কি সব ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি একটা বড় রোল প্লে করে। এবং যদি ব্রেস্ট ক্যান্সারের কথা বলেন, লাং ক্যান্সারের কথা বলেন, এবং এইসব ক্ষেত্রে জরায়ুতে ক্যান্সার বলেন, এই ক্ষেত্রে সবচেয়ে বড় সবচেয়ে প্রথম প্রাথমিক চিকিৎসা হচ্ছে সার্জারি করে ফেলা। সার্জারি করতে বলে অনেকটা টিউমার চলে গেল, এবং সার্জারি করার পর যদি কোনো রেসিডুয়াল টিউমার থেকে থাকে, মানে কিছু
অল্প পরিমাণ টিউমার থেকে থাকে সেখানে আপনার এডিশন করতে পারেন কেমোথেরাপি অথবা আপনার রেডিয়েশন থেরাপি। এবং আবার কিছু কিছু টিউমার আছে যেগুলো হচ্ছে খুব সেন্সিটিভ, যেগুলো কেমোতেই ভালো, লিম্ফোমা, সেখানে সার্জারি দরকার পড়ে না। অনেক টিউমার আছে যেখানে সার্জারি দরকার পড়ে না, ইনিশিয়াল ডায়াগনোসিস করার পরেই আপনি সেই ট্রিটমেন্টে চলে যেতে পারেন, কেমোথেরাপি চলে যেতে পারে। আবার কিছু কিছু আছে যেমন আপনার স্টমাক ক্যান্সার ক্ষেত্রে সেখানে আপনার সার্জারি করতে হবে, সার্জারি করার পর অন্য ট্রিটমেন্ট করবেন। খাদ্যনালীর ইসোফেগাসের ক্যান্সার ক্ষেত্রে সেখানে আপনার সার্জারি করতে হবে। প্যানক্রিয়াসের কথা, প্যানক্রিয়াস টিউমার, রেকটাল টিউমার, এইসব ক্ষেত্রে আপনার সার্জারি করতে হবে, কিন্তু সার্জারির কোনো বিকল্প নেই। বাট সার্জারি পরে এডিশনাল কিছু ট্রিটমেন্ট লাগে অথবা সার্জারি আগে কিছু ট্রিটমেন্ট লাগে, ডিপেন্ড করে কোন স্টেজে ধরা পড়েছে। এটা একটু আর্লি স্টেজ কিনা, আর্লি স্টেজ হলে তো সার্জারি একটা ভালো আপনার বেনিফিট দেবে। তেমনি কেমোথেরাপি অনেকগুলো টিউমার আছে, কেমোসেন্সিটিভ টিউমার, যে ব্লাড ক্যান্সার গুলো কেমোথেরাপি, কেমোসেন্সিটিভ টিউমার, সেখানে কেমোথেরাপি ট্রিটমেন্ট করা হয়। লিম্ফোমাতে কেমোথেরাপিতে ট্রিটমেন্ট করা হয় এবং জার্ম সেল টিউমারে কেমোথেরাপিতে ট্রিটমেন্ট করা হয়। আবার আপনার অনেক টিউমার আছে যে আমরা গাইনিক ক্ষেত্রে যে ট্রপোরাস্টিস টিউমার গুলো হয়, যে ইউটেরাসে যেগুলো হয় সেগুলো কেমোথেরাপিতে চিকিৎসা করা হয়। এবং মায়োলোমা, সেটাও কেমোথেরাপিতে। আর অনেক ক্ষেত্রে আছে যে হেড নেক ক্যান্সার, আমরা যে হাড়ের দিকে যেগুলো দেখি, যেগুলো আছে টোবাকো রিলেটেড ক্যান্সার, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই রেডিয়েশনে ভালো দেয়। যেরকম আপনার ভোকাল কর্ড, স্বর্ণালী ক্যান্সার, সেখানে আপনি খালি ডায়াগনোস করার পর রেডিয়েশন দেবেন, প্রায় 99% বা 100% কিন্তু কিউরেবল উইথ রেডিয়েশন। অনেকগুলো টিউমার আছে যেগুলো আসলে রেডিয়েশন দিয়ে কিউর হয়। এবং তাছাড়াও রেডিয়েশন ছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন দিয়েছেন, তারপরে অন্যান্য ট্রিটমেন্ট লাগে। কিছু টিউমার আছে যে হরমোন সেন্সিটিভ, ব্রেস্ট ক্যান্সার, হরমোন দিয়ে ভালো ট্রিটমেন্ট করা যাবে, অনেকদিন হরমোন দিয়ে ট্রিটমেন্ট করা যায়। তারপর আপনার কিছু লাং ক্যান্সার নতুন নতুন কিছু ওষুধ এসছে, আমরা বলি টিকিআই, টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস, এগুলো আসলে সার্জারি করার পর বা সার্জারি করার আগে অথবা সার্জারি না করতে পারলেও সেগুলোকে অরাল ট্যাবলেট দিয়ে অনেকদিন ট্রিটমেন্ট করা, অনেকদিন ভালো রাখা যায়। দেখা যাচ্ছে এখন এই লাং ক্যান্সারের ক্ষেত্রে প্রায় 3 বছর একটা ড্রাগ দিয়ে ভালো রাখা যায়, যেটা বেনিফিট কয়েকদিন আগেই মে মাসে পাবলিশ করেছে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 তে সব জায়গায় দেওয়া যায়। তাছাড়াও এখন নতুন যেটা আসছে, সবচেয়ে বড় নতুন রয়েছে, যে আবিষ্কার হয়েছে যে ইমিউনোথেরাপি, বডি ইমিউন সিস্টেমকে যে আমি করতে পারি, আপলিফট করতে পারি। এই ইমিউন সিস্টেমকে আপলিফট করে আমি বডির ইমিউনিটি বাড়িয়ে কিন্তু টিউমারকে আমরা ভ্যানিশ করতে পারি। নতুন যেই ড্রাগগুলো আসছে ইমিউনোথেরাপি, এগুলো খুব এক্সপেন্সিভ, কিন্তু এগুলো এখন ক্যান্সারের কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো বেনিফিট দিচ্ছে। এবং সেগুলো কিন্তু এডিশন, আমার সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির সাথে অথবা এগুলো ফেল করলে ইমিউনোথেরাপি দিয়ে বেনিফিট পাওয়া যাচ্ছে। সুতরাং অনেক ধরনের ড্রাগস চলে আসছে, অনেক মলিকুল চলে আসছে, অনেক অ্যান্টিবডি চলে আসছে, যেগুলোতে ক্যান্সারের ক্ষেত্রে যে অ্যান্টিজেনকে ব্লক করে টিউমার গ্রোথ কমিয়ে দিচ্ছে এবং আলটিমেটলি টিউমারকে আলটিমেটলি ভ্যানিশ করছে বা অ্যাপোপ্টোসিস করছে। প্রফেসর কামরুজ্জামান এবং প্রফেসর আকরাম হোসেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার, আমরা কিছুক্ষণ পরই ফিরবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি ক্যান্সারের চিকিৎসা এবং কোভিড-19-এর বর্তমান পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর কামরুজ্জামান চৌধুরী, বিভাগীয় প্রধান অনকোলজি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, এবং আরও আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, সিনিয়র কনসালটেন্ট কোঅর্ডিনেটর, ক্লিনিক্যাল অনকোলজি অ্যান্ড রেডিওথেরাপি, স্কয়ার হসপিটাল। আরও একবার আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিরতিতে যাবার আগে প্রফেসর ডক্টর কামরুজ্জামান চৌধুরী, আপনি আমাদেরকে ট্রিটমেন্টের অপশনগুলো বলছিলেন, যে কোনো ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে আসলে আমরা কীভাবে, তার মধ্যে একটি অপশন হচ্ছে সার্জারি, একটি হচ্ছে রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই ব্যাপারগুলো নিয়ে আপনি বলছিলেন। এবার প্রফেসর আকরাম হোসেন, আপনার কাছে জানতে চাই, যদি সার্জারির ব্যাপারে ডিসিশন নেওয়া হয়, সেক্ষেত্রে একজন রোগী উনি কোভিড পজিটিভ কিনা নেগেটিভ, এই ব্যাপারটি আপনারা পরীক্ষাটা কখন করেন? হয়তো ডায়াগনোসিস হলো, আপনারা সার্জারির ডেট দিলেন 15 দিন বা 20 দিন পরে, তাহলে কোভিডের ব্যাপারে ডিসিশনটা কি? প্রথমত হলো, যদি কোনো সার্জারি যদি ইমার্জেন্সি হলো, যে সার্জারি কিছু সার্জারি যদি ইমার্জেন্সি হয়, তখন কোভিড টেস্ট না করে সার্জারিটা করা, উইদাউট কোভিড টেস্ট। আর যদি সেটা ইমার্জেন্সি না হয়, রুটিন কোনো সার্জারি হয়, জেনারেলি আমরা যেটা প্র্যাকটিস করি এখানে, সাথে 24 আওয়ার্স আগে আমরা এটা করি, 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে, 48 আওয়ার্স, 48 আওয়ার্সের বেশি আগে আমরা আসলে রিপোর্ট তখন অ্যাকসেপ্ট করি। তো এখন প্রশ্নটা আছে,
আর কোনো প্রশ্ন আছে? জি, আমরা পরের প্রশ্নে চলে যেতে চাই প্রফেসর কামরুজ্জামান আপনার কাছে। যেটা আমরা দেখছিলাম যে এই যে পরীক্ষা যেটা স্যার বলছিলেন যে 48 আওয়ার্সের আগে করা হয়, অ্যাডভান্স স্টেজের কিছু পেশেন্ট হয়তো আসে যাদেরকে কেমোথেরাপি দেওয়া লাগছে অথবা দিচ্ছেন, বা একটা নির্দিষ্ট সময় পরপর কেমোথেরাপি তাদেরকে হয়তো দেওয়া হচ্ছে, হয়তো শিডিউলটা 21 দিন পর বা এরকম একটা সময়। উনি যখন আসবেন এবং হসপিটালে ওনাকে আসতে হচ্ছে এই থেরাপিগুলো নিতে, তখন কি প্রতিবার আসলে ওনার কোভিড-19 পরীক্ষা করা হচ্ছে কিনা? কারণ দেখা যায় না ওনারা আসলে ইমিউন কম্প্রোমাইজড পেশেন্ট থাকেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে মেনটেন করেন? এটা সুন্দর একটা কোশ্চেন। আসলে কোভিড এর হিস্ট্রি দেখতে হবে। আচ্ছা, কোভিড পেশেন্ট আসলে যদি ইনফেক্টেড হয় কতদিন থাকতে পারে? যদি কোভিড ইনফেকশন হয়, যে পেশেন্ট ইনফেক্টেড হয়ে গেছে, একটা কেমোথেরাপি নেওয়ার পর বাসায় চলে গেছে, সে আবার 21 দিন পরে আসছে, যদি এই ফার্স্ট কেমোথেরাপি বা কেমোথেরাপি নেওয়ার পর সে বাসায় যায়, এর মধ্যে যদি 21 দিন সময়, আমরা যদি মনে করি সাথে সাথে তার ইনফেকশন হয়েছে, এই কেমোথেরাপি নেওয়ার প্রথম মানে যে কেমোথেরাপি নিয়ে গেছে বাসায় গেছে, তাহলে কোভিডের যদি মাইল্ড সিমটম থাকে তারা কিন্তু বেশি দিন থাকে না, 21 দিনের মতো তাদের ইনফেক্টেড পিরিয়ড থাকতে পারে। সুতরাং এই বাসায় 21 দিন সে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে। কিন্তু যদি এই পেশেন্টটি বাসায় যাওয়ার পর সিভিয়ার একটা সিমটম হলো, আমরা জানি 15% এবং 5% খুবই ইল হয়ে যাবে, 15% এর সিভিয়ার সিমটম হবে, কাশি হবে, জ্বর হবে পেশেন্টে, এই পেশেন্ট কিন্তু আপনার 28 দিন পর্যন্ত ইনফেকশন ছড়াতে পারে। সুতরাং 21 দিন পর যখন আসতেছে, সে কিন্তু আপনার ইনফেকশন নিয়ে আসতেছে। সেই ইনফেকশনটা কি হবে? সে আশেপাশে ছড়াবে, ডাক্তারদের ছড়াবে এবং কেমোথেরাপি সেন্টারে গিয়েও ছড়াবে। সুতরাং ফার্স্ট কাজ হচ্ছে আপনার এই 28 দিন 21 দিনের মধ্যে যে পেশেন্টটা আসলো, এর মধ্যে পেশেন্টটা কিন্তু ইনফেক্টেড হয়ে যেতে পারে। সে বাসায় হতে পারে, যাওয়ার সময় হতে পারে, কমন ভেহিকেলে গেছে কিনা, বা হাসপাতালেও সে ইনফেক্টেড, যাওয়ার সময় ইনফেক্টেড হয়ে যেতে পারে। সুতরাং দেখে নেওয়া বেটার হবে। এবং আমরা কিছু পেশেন্ট পেয়েছি, পেশেন্ট একটা সাইকেল দেওয়ার পর চলে গেছে, পরের সাইকেলে পজিটিভ নিয়ে আসছে। সুতরাং কেমোথেরাপি দেওয়ার আগে পিসিআর, আরটিপিসিআর করে নেওয়া বেটার। কিন্তু আমাদের দেশে আমাদের অত ফ্যাসিলিটিস নাই। প্রত্যেকটা পেশেন্টের ইকোনমিক্যাল একটা বিরাট বার্ডেন, কারণ প্রাইভেটলি করতে গেলে অনেক টাকা পড়ে যায়, 3,500 থেকে 4,000 টাকা পড়ে যায়, গভর্নমেন্টে অনেক লম্বা কিউ। সুতরাং যদি আপনি মনে করেন যে পেশেন্টের সেফটির জন্য এবং আপনি ডিপার্টমেন্টের সেফটির জন্য, হাসপাতালের সেফটির জন্য প্রতিষ্ঠান করে নেওয়া উচিত। আর যদি সিমটম না থাকে তাহলে আপনি মনে করেন যে না, সে পেশেন্টকে আপনি না করাতে পারেন। কিন্তু আপনার মনে রাখতে হবে অ্যাসিমটমেটিক কিন্তু প্রায় 80% পেশেন্ট অ্যাসিমটমেটিক থাকবে, তার কোনো জ্বর থাকবে না, কাশি থাকবে না, কোনো সিমটম প্রডিউস করবে না, হয়তো নাকে গন্ধ শুনতে পাচ্ছে না, অত হাত পায়ের কামড়ানো নাই, এগুলো হয়তো অল্প, খুবই অল্প, যেটা সে শো করছে না। এমনও পেশেন্ট দেখা গেছে যে আপনার পেশেন্টের হয়তো বলছে কয়েকদিন ধরে রুচি নেই, কিন্তু আপনি রুচি নাই, আপনি মনে করেন ভুল করেন যে ক্যান্সার পেশেন্ট, আমি কেমোথেরাপি রুচি পেই না। এখানেই স্যার এখানেই আমার পরের প্রশ্নটা ছিল যে যখন কেমোথেরাপি দিচ্ছেন কেউ, তখন কিন্তু তাদের মধ্যে অনেক রকমের উপসর্গ দেখা যায়, যেমন এই যে খেতে ইচ্ছা করে না, কারো হয়তো হালকা একটু জ্বর ভাব হয়, বা কারোর জ্বর আসে, কারোর বমি ভাব হয়। উনি যখন একটি সেন্টারে গিয়ে আসলে কেমোথেরাপি দিচ্ছেন, তখন এই উপসর্গগুলো দেখা গেলে আপনারা কি মনে করবেন বা কি ধরা উচিত? যেটা কি কেমোর রিয়াকশনে হচ্ছে, নাকি আসলে উনি হাসপাতালে এসে আসলে কোভিড পজিটিভ হতে পারেন? এই ব্যাপারে তখন আসলে কিভাবে বোঝা যেতে পারে? আমাদের দেখতে হবে যে পেশেন্টটা কি ধরনের কেমোথেরাপি পেয়েছে। যদি কিছু ওষুধ আছে আমাদের প্যাকলিট্যাক্সেল বেস, যেগুলা সবসময় মাসেল ক্র্যাম্প হবে। কিছু পেশেন্ট আমরা জানি যে খুব বেশি টক্সিয়া হতে পারে, বমি হতে পারে, এগুলো। কিছু পেশেন্ট হতে পারে ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া কিন্তু আবার কোভিডও হয়, কোভিডও হতে পারে। সুতরাং আপনি ধরে নিতে হবে যে আপনি কেমোথেরাপি ইনডিউস ড্রাগসের সাথে মিলাতে হবে কি কেমোথেরাপি পেয়েছে। তারপর যদি আপনার সন্দেহ হয়, আপনাকে কোভিড টেস্ট করে নিতে হবে। তার এক্সপোজার একটা হিস্ট্রি নিতে হবে, সে কার সাথে গিয়েছে, সে যাওয়ার হাসপাতালে কতজন ছিল, তার আশেপাশে লোক তার কোভিড পজিটিভ কিনা, সবগুলো অ্যানালিসিস করতে হবে। যদি আপনার মনে হয় যে এখানে খুব একটা কমপ্লেক্স জিনিস, কিন্তু কেমোথেরাপি ইনডিউস যতগুলোই আপনার সিমটম গুলো সেটা কোভিডের সাথে মিলে যায়। নসিয়া, খেতে অরুচি নাই, সেটাও কিন্তু কোভিডের সাথে মিলে যায়। হাত পা ব্যথা করছে, ইভেন জ্বর আসছে, এগুলো কিন্তু কোভিডের সাথে মিলে যায়। শ্বাসকষ্ট, যদি লাং ক্যান্সার পেশেন্ট হবে শ্বাসকষ্ট থাকবেই। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে মেটিকুলাসলি একটা অনকোলজিস্ট, একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিন্তা করবে যে আমি এই পেশেন্টটাকে কোভিড টেস্ট করাবো কিনা। আগে ক্যান্সারের গুলো দেখবে যে আমার ক্যান্সারের টেস্ট গুলো ঠিক আছে কিনা, আমার কাউন্ট কমে গেছে কিনা, আমি জ্বর আসার কারণ কি, এগুলো দেখে নিয়ে তারপর কোভিড টেস্ট যদি মনে করে করি না, মনে করে। প্রফেসর আকরাম হোসেন, আমরা এই যে কেমো নিয়ে যখন কথা বলছি, একজন ক্যান্সারের রোগী উনি যেই স্টেজে থাকুন না কেন, যদি উনাকে আসলে রেগুলার কেমো নিতে হয়,
উনি কিছুটা হলেও কিন্তু ইমিউন কম্প্রোমাইজড। এখন ওনার যদি এরপরে কোভিড পজিটিভ উনি যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে উনি যখন আসলে কিছুটা হলেও সুস্থ হবেন, যখন আসলে উনি আবার কেমো দিতে পারবেন, এই সিচুয়েশনে আসবেন, সেই সময় আসলে ওনার জন্য এটা কি বেশি স্ট্রেসফুল হয়ে যাবে কিনা? উনি কোভিড পজিটিভ হয়েছিলেন, সুস্থ হয়েছেন, বা হয়তো ওই সময় ওনার কেমো শিডিউলটা পড়েছে, আবার ওনাকে কেমো দিতে হচ্ছে। এই সময়ের পেশেন্টদের জন্য আসলে আপনারা কি ধরনের পরামর্শ দেন এবং চিকিৎসার কোনো পরিবর্তন হয় কিনা? কথা হলো যে কোভিড এটা আমার ব্যক্তিগত কথা বলছি, আমার এগুলো চিকিৎসা কিন্তু আবার চিকিৎসা দেওয়ার পরে পেশেন্ট কিন্তু আরটিপিসিআর আমরা করেছি, কোনো পেশেন্টের ক্ষেত্রে সবকটা পেশেন্ট কন্টিনিউ করতে পেরে পারে স্যার, আপনারা দুজনেই আমাদের সাথে থাকবেন। আমাদের সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার, আমরা আবারও ফিরবো আপনাদের কাছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকবেন। বিরতির পরে আরও একবার সবাইকে আমন্ত্রণ, সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি ক্যান্সার চিকিৎসা এবং কোভিড-19-এর বর্তমান পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর কামরুজ্জামান চৌধুরী এবং প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, আপনার কাছে যে বিষয়টি নিয়ে এখন জানতে চাই, ক্যান্সার পেশেন্টদের ফলো আপের একটি ব্যাপার থাকে এবং ওনাদের হয়তো নেক্সট একটি সময়ও দেওয়া থাকে যে কবে ওনারা থেরাপির জন্য আসবেন। এখনকার এই কোভিড-19 সিচুয়েশনে আসলে আপনারা সেই উপদেশগুলো কিভাবে দিচ্ছেন? ফলো আপের জন্য আসতে বলতে হচ্ছে সেটা কি বলতে পারছেন কিনা? এবং যদি এমন হয় যে কেউ হয়তো তার থেরাপির শিডিউল মিস করে ফেললেন, হয়তো উনি একটি লকডাউন এরিয়াতে আছেন, উনি বের হতে পারছেন না, আসতে পারছেন না, সেক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ তাদের জন্য? ধন্যবাদ। সহজ কথা হলো যে ফলো আপটা কিন্তু আপনাকে হাসপাতালে না আসে আপনি করতে পারছেন, কারণ হাসপাতালের পরিবেশ কিন্তু কোভিড আক্রান্ত। তো এইগুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ভিডিও কনফারেন্স, ভিডিও কনসালটেশনের মাধ্যমে করতে পারি। আর টাইম টেবিল লকডাউন এরিয়াতে তো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা ভিডিও কনসালটেশন করতে পারি। অনেক হাসপাতালে কিন্তু একই সিস্টেম চালু করা আছে, এখানে কোনো সমস্যা নেই। তো এটা টাইমগুলো যদি যাদের একান্ত নিজস্ব বা জরুরি যাদের হাসপাতালে আসতে হবে, ইমার্জেন্সি কেসগুলোতে হাসপাতালে আসতেই হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিছু টাইম মেনটেন করতে হবে। আর অন্যদেরকে কিছু মানে যেমন ব্রেস্টে আমরা যদি 2 মাসের জায়গায় 3 মাস করি বা 4 মাস করি, অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। টিএমবিসি বা কোনো ক্ষেত্রে অ্যাগ্রেসিভ ডিজিজের ক্ষেত্রে বা মেটাস্টেটিক ডিজিজের ক্ষেত্রে আমাদেরকে একটু টাইমগুলো মেনটেন করতে হবে। আমরা সেটা টেলিকনসালটেশনের মাধ্যমে করতে পারি, এবং জরুরি যদি পেশেন্ট জরুরি হয় তাহলে পেশেন্ট এক্সামিনেশন জন্য হাসপাতালে আসতে হবে পেশেন্ট। এবং থেরাপির টাইমটা আসলে ওই সময় যদি ওনারা আসতে না পারেন, সেক্ষেত্রে কি কোনো রকমের কমপ্লিকেশন হতে পারে কিনা? না, এটা হতে পারে, কিন্তু থেরাপি যদি মনে করুন যে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি, দুটো কথা আমরা চিন্তা করি। সাধারণত আমরা অনেক সময় বলে থাকি যে কেমোথেরাপির আমাদের সাইকেল 3 উইকলি সাইকেল আছে, তখন আমরা 4 উইকলি সাইকেল আছে, এগুলোকে কিন্তু সাইকেলটাকে একটু লম্বা করা যায়। ইটস পসিবল এটা সাইকেলটাকে আমরা লম্বা করে দেবো, 5-6 উইক মতো যাওয়া যায়, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে। রেডিয়েশন থেরাপির ক্ষেত্রে আমরা যেটা করেছি যে টাইমগুলোকে শর্টেন করা, আমরা বলছি হাইপোফ্র্যাকশন, মানে দেখা যাচ্ছে যে সেটা 15 দিন দিতাম, সেটা 1 সপ্তাহ দিয়ে শেষ করা সম্ভব। এভাবে কিন্তু জিনিসগুলোকে মিনিমাইজ করা যাচ্ছে। এবার প্রফেসর কামরুজ্জামান চৌধুরী, এই ক্যান্সারের পেশেন্ট যারা আছেন এই সময় আসলে ওনাদের জন্য আপনার কি বিশেষ কোনো পরামর্শ আছে কিনা, বা ওনারা বিশেষভাবে কোনো সাবধানতা অবলম্বন করবে কিনা, এ ব্যাপারে কি পরামর্শ? আপনারা এমনি জানেন ক্যান্সার পেশেন্টের প্রায় 5.6% হলো রিস্ক বেশি নর্মাল অন্য পেশেন্টের চেয়ে, বিশেষ করে কোভিডের জন্য তার মর্টালিটি বেড়ে যাবে 5.6%। এবং ক্যান্সার পেশেন্টের সাথে খালি আপনি ক্যান্সার না, তার সাথে তো কিছু ডায়াবেটিস থাকে, এবং কেউ আপনার কিডনি ফাংশন ডিরেল থাকে, এবং কেউ আবার হার্ট ডিজিজ থাকে। এইগুলো নিয়ে তার দেখা যায় 20-30% তার রিস্ক থাকে অন্যান্য নর্মাল পেশেন্টের চেয়ে। সুতরাং ক্যান্সার পেশেন্টগুলো সাধারণত কি করবে, তার যতটা পারে কনফাইন থাকবে বাসার মধ্যে, এবং ইমিউন বুস্ট করতে হবে তার, কারণ এমনি সে ইমিউন কম্প্রোমাইজ পেশেন্ট। ইমিউন বুস্ট করার জন্য তাকে এক্সারসাইজ করতে হবে, প্রচুর পরিমাণ ডায়েট খেতে হবে, প্রোটিন ডায়েট খেতে হবে, তারপর আপনার ভালো মতো ঘুমাতে হবে, বেশি করে ভিটামিন সি, জিঙ্ক যেগুলো আছে সেগুলা, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে যেগুলা ইমিউন বুস্ট করবে। এবং আমরা জানি আমাদের দেশের শাকসবজি ফলমূলে প্রচুর পরিমাণ জিঙ্ক বলেন, ভিটামিন সি বলেন, সেলিনিয়াম বলেন, সব আছে। তো ক্যান্সার পেশেন্টগুলো আমি মনে করি যে এক্সারসাইজ করবে এবং
হেলদি ডায়েট খাবে, আর আপনার ঘুমাবে বেশি করে, এবং ভিটামিন সি সহ সেলিনিয়াম সহ সবগুলো খাবে। তাছাড়া একটা কাজ করবে, যেটা হলো আমরা বলি অ্যাকশন, সেটা হচ্ছে কি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে। আমরা জানি এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলে একটা ইনফেক্টেড পেশেন্ট আরেকটা পেশেন্টকে ইনফেক্ট করে, এবং এই 5 দিনে এবং প্রায় 30 দিনে এই আরেকটা পেশেন্ট আবার প্রায় 400 জনকে ইনফেক্ট করে। সুতরাং আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে পারি ক্যান্সার পেশেন্ট, তাহলে কিন্তু কোভিড হওয়ার চান্স কমে যাবে। এবং সে যদি মাস্ক পরে, এইভাবে ওনাদেরকেও আসলে সাবধানে থাকতে হবে, মেনে চলতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ক্যান্সারের রোগীদের জন্য আসলে এত পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।